আসসালামু আলাইকুম। আমি অদ্র ইসলাম সাম্য। আমি হচ্ছে তোমাদের ইংরেজি বাংলা আইসিটি ইবিএ কোর্সের আজকে সমাজকর্ম ক্লাস নেব। প্রিয় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। সকালে দ্রুত জয়েন হয়ে যাও এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। একটু কমেন্ট করে জানাও। ইভা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা দ্রুত চলে আসো এবং সবাই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। খাতা এবং কলম অবশ্যই লাগবে, অবশ্যই। রেহানা, ক্লিয়ার স্যার, ঠিক আছে। আজকে তোমাদের হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াবো আমরা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা মোটামুটি অনেকে চলে আসছো। সবাই খাতা কলম নিয়ে রেডি তো? খাতা কলম নিয়ে প্রস্তুত না হলে এখন সাথে নিয়ে নাও খাতা কলম, কারণ হচ্ছে তোমাদের পড়ার পাশাপাশি লিখতেও হবে। সবাই তোমরা সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? কোহিনূর দেওয়ান, আসসালামু আলাইকুম ভাইয়া। বেসিক না পড়িয়ে ষষ্ঠ অধ্যায় থেকে পড়ান বা সবকিছুই আমরা পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আর আজকে হচ্ছে তোমাদের আমরা সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াবো। আর আমরা আজকে টপিকটা এমন ভাবে পড়বো যেন আজকে এই প্রথম অধ্যায়টা পড়লে তোমাদের পরবর্তীতে আর পড়তে না হয়। এই আজকেই তোমাদের এই প্রথম অধ্যায়টা যেন শেষ হয়ে যায় এবং এই টপিকটা পড়লে এখান থেকে একটা সৃজনশীল মাস্ট তোমরা কমন পাবে। সো একটা সৃজনশীল হচ্ছে 10 মার্ক এবং এখান থেকে মিনিমাম 2টা বা 3টা হচ্ছে এমসিকিউ আসবে। টোটাল 12 থেকে 13 মার্ক তোমাদের এখান থেকে একদম কমন 100%। সো তোমাদের এই অধ্যায়টাতে যেন আর কোনো সমস্যা না থাকে, আমরা সেভাবে হচ্ছে এটা হচ্ছে আজকে শেষ করে ফেলবো এবং আজকে এখান থেকে যেন এই অধ্যায়টা তোমাদের নতুন করে পড়তে না হয় এবং বুঝতে না হয়, আজকেই সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। তো আমাদের হচ্ছে প্রথম অধ্যায় আমাদের কি কি পড়বো আমরা? প্রথম অধ্যায় হচ্ছে প্রকৃতি এবং পরিধি, সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি। এবং সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি এই অধ্যায়টার মধ্যে বেশ অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু আমাদের সবগুলো টপিক তো পড়ার প্রয়োজন নেই, সবগুলো থেকে সৃজনশীল আসবে না। তো আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা শুধু বাছাই, কিন্তু সেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, যেন এই কটা পড়লে এখান থেকে তোমরা যে সৃজনশীলটা কমন পাবে সেটাই হচ্ছে আমরা পড়বো, এখানে বাড়তে কোনো পড়ার দরকার নেই। তো আমরা সৃজনশীল একটার জন্য আমরা কি পড়বো? সমাজকর্মের ধারণা, সমাজকর্মের প্রকৃতি, সমাজকর্মের পরিধি এবং সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের পারস্পরিক সম্পর্ক। আর তোমরা খাতা কলম নিয়ে আসছো, খাতা কলমে এটা তোমরা লিখে ফেলো এই 4টা কথা: সমাজকর্মের ধারণা, সমাজকর্মের পরিধি, সমাজকর্মের প্রকৃতি, সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের পারস্পরিক সম্পর্ক। এই 4টা লিখে আমাকে একটু কমেন্ট করে জানাও যে লেখা হয়েছে। ডান, আমাকে শুধু এইটুকু জানাও, এর বাড়তি বাইরে কোনো কিছু তোমরা কমেন্ট করবে না এখন।
তাহলে আমি কিন্তু তোমাদের গ্রুপ থেকে রিমুভ করে দিব আর ক্লাস করতে পারবে না। ঠিক আছে? তো আমাকে শুধু এইটুকু একটু জানাও যে হ্যাঁ তোমরা এই 4টা পয়েন্ট হচ্ছে লিখেছো খাতার মধ্যে। এটা লিখে খাতার মধ্যে লিখে আমাকে একটু ডান লিখে জানাও। ঠিক আছে? আবির লিখেছো ডান, হ্যাঁ ঠিক আছে, গুড। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা অনেকে লিখে ফেলেছো আর অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো আমরা সমাজকর্মের ধারণা সম্পর্কে প্রথমে জানবো। তো সমাজকর্মের ধারণাটা কি? আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সমাজকর্ম হলো একটি পেশাদার ও ফলিত বিজ্ঞান। তো পেশাদার ও ফলিত বিজ্ঞান জিনিসটা কি? ফলিত বিজ্ঞান হচ্ছে তত্ত্বের প্রয়োগ করে যে বিষয়গুলো পরিচালনা করা হয় এটাই হচ্ছে ফলিত বিজ্ঞান। যেমন বিজ্ঞানে কি বিভিন্ন সূত্র থাকে, কিন্তু সূত্রগুলো তো খাতা কলমে থাকলে হবে না, এইগুলো তো প্রয়োগ করে বাস্তব লাইফে এটা একটা ফলাফল দেখাইতে হবে, এটাই হচ্ছে ফলিত বিজ্ঞান। তো সমাজকর্ম পেশাটা হচ্ছে একটা ফলিত বিজ্ঞান। তো এই পেশাটা হচ্ছে একটা মানুষের প্রভাব ফেলে বা এটার একটা ফলাফল দেখতে পাওয়া যায়, এটাই হচ্ছে ফলিত বিজ্ঞান। এরপরে কি স্বাবলম্বী করা। সমাজকর্মীরা কি করে, যে যারা সাহায্যার্থী থাকে তারা হচ্ছে সমাজকর্মীর থেকে যে সহায়তাটা নিয়ে থাকে, সমাজকর্মী তখন কি চেষ্টা করে যে তার জীবনের যে সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো সে ফেস করছে বা যে জিনিসগুলো তার মোকাবেলা প্রয়োজন, কিভাবে সে মোকাবেলা করবে, এই জিনিসগুলো সে কিভাবে নিজে নিজে একটা পর্যায়ে যে করতে পারবে, তার কারো কাছে যেতে হবে না বা কোনো সমাজকর্মী সাহায্য লাগবে না, একবারেই সে শিখে যাবে যে কিভাবে কি করতে হবে, কিভাবে সমস্যার সমাধান করতে হবে। এটাই হচ্ছে সমাজকর্মে স্বাবলম্বী করা। তাহলে এর মূল লক্ষ্য হলো মানুষকে এমন ভাবে সাহায্য করা যাতে ব্যক্তি বা সমষ্টি নিজের সম্পদ ব্যবহার করে নিজেই সমাজের সমস্যা সমাধান করতে পারে। তাহলে এই সমাজ সমস্যাটা স্বাবলম্বী করার ক্ষেত্রে এটা ব্যক্তি হইতে পারে, সামষ্টিক হইতে পারে, গোত্রীয় হইতে পারে, সম্পূর্ণ একটা দেশেরও হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। আর সমাজকর্মীর কাজটা থাকে কি, তাদের স্বাবলম্বী করা। স্বাবলম্বী বলতে হচ্ছে তাকে এমন ভাবে তৈরি করা বা এমন ভাবে তার সমস্যা সমাধান করে দেওয়া যেন এরপরে সে নিজে নিজেই সমস্যাটা সমাধান করতে পারে এবং তার জ্ঞান ধারণা বা তার সম্পদ অর্থনৈতিক অবস্থা সকল কিছু প্রয়োগ করে সে যেন নিজেই সমাধান করতে পারে। তারপরে আমরা দেখব NASW এর মতে সমাজকর্ম হলো ব্যক্তি ও সমষ্টির সাহায্য করার একটি পেশাদারী প্রক্রিয়া যা তাদের সামাজিক ভূমিকা পালনের ক্ষমতাকে পুনরুদ্ধার বা বৃদ্ধি করে। তাহলে NASW এটা ফুল মিনিং কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার। তাহলে NASW এটা ফুল মিনিংটা কি? সবাই খাতায় লিখে ফেলো। NASW এটা ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার। তো এটা কিন্তু তোমাদের একটা ক বিভাগের প্রশ্নেতে আসে ক নাম্বারে। এরপর এমসিকিউতেও কিন্তু পূর্ণাঙ্গ মিনিংটা আসে যে NASW এটা পূর্ণাঙ্গ মিনিংটা কি হবে। তো এটাও কিন্তু 1 নাম্বার কমন এসে যেতে পারে। সো এটা এর মতে কি বলেছে যে সমাজকর্ম হলো ব্যক্তি এবং সমষ্টির এমন একটি পেশাদার প্রক্রিয়া যা তাদের সামাজিক ভূমিকা পালন করতে সহায়তা করে এবং সমাজে তাদের ভূমিকা বৃদ্ধি করতে সাহায্য করে। এর মানে কি বোঝায়, যে একটা লোক যে হচ্ছে ধরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সে তার ব্যক্তিগত বা সামাজিক লাইফে হচ্ছে বিভিন্ন সমস্যার মোকাবেলা করছে, তো একজন সমাজকর্মী কি করে, এই সমস্যাগুলো সলভ করে দেয়। সলভ করার পর কি হয়, এই লোকটার জীবনে যে পরিবর্তনটা আসলো, যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জের ফলে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবনের যে পরিবর্তনটা আসছে, সর্বোপরি সমাজের যে উপকারটা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে তারা কাজ করে। সো বুঝতে পেরেছো? তো ভাই আমরা এই সমাজকর্মের ধারণা সম্পর্কে আমরা হচ্ছে যে সমাজকর্মের ধারণা, এই ধারণার আমরা 3টা ধাপ জানলাম। তো আমরা হচ্ছে এখন পরবর্তীটা ধাপে জানবো যে সমাজকর্মের প্রকৃতিটা। তাহলে সমাজকর্মের প্রকৃতিটা কি? পেশাদারিত্ব, সক্ষমকারী পেশা, সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তাহলে সমাজ কর্মের প্রকৃতি কয়টা? 3টা। প্রথমটা কি? পেশাদারিত্ব। দ্বিতীয়টা হচ্ছে সক্ষমতাকারী পেশা, আর হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তাহলে এই 3টা হচ্ছে লিখে ফেলো যে সমাজকর্মের প্রকৃতি কয়টা? 3টা, মেইনলি হচ্ছে 3টা।
তাহলে পেশাদারিত্ব, পেশাদারিত্ব জিনিসটা কি? এটি নিছক দানশীলতা বা দয়া দক্ষিণা নয়, এটি মানুষের সমস্যা স্থায়ীভাবে সমাধানের সুনির্দিষ্ট তাত্ত্বিক জ্ঞান ও মূল্যবোধ ভিত্তিক একটি আধুনিক পেশা। তাহলে পেশাদারিত্ব জিনিসটা কি? যেমন একটা লোকে ধরো যখন সে পেশাদারিত্ব থাকবে তখন তার কিছু কি নিয়ম শৃঙ্খলা বা তার একটা দায়িত্ব থাকবে যে তার এই জিনিসটা করতেই হবে বা এভাবে সমাধান করতে হবে, একটা প্রপার ফলাফল থাকতে হবে। কিন্তু এটা যদি পেশাদারিত্ব না থাকতো তাহলে মনে করো এটার ওইরকম কোনো প্রভাব থাকতো না, বা একটা সমাজকর্মী যখন সাহায্যার্থীর সাহায্য করবে ওটা কিন্তু তখন একটা বাস্তবিক থাকতো না, ফলাফল থাকতো না। কিন্তু এটা যখন একটা পেশাদারিত্ব, এটা কাগজে কলমে থাকে, হ্যাঁ, এটা তখন কি একটা সাহায্য করে। যেমন মনে করো যে আমাদের সমাজে হচ্ছে শিক্ষকরা, তারপর হচ্ছে চিকিৎসকরা, তারাও কিন্তু এক প্রকার সমাজকর্মী। বা আমরা যারা ধরো ধরো কেউ একজন একটা হসপিটালে গেল, হ্যাঁ, এখন তার ধরো একটা রোগ হয়েছে, সে কিভাবে সেটা মোকাবেলা করবে, তার প্রথমে কি করা উচিত, সে কোন ধরনের ডাক্তার দেখাবে, তার কোন প্রসিডিওরে আগানো উচিত, এই জিনিসটা কি তার সে কিন্তু জানে না, কারণ তার এটা নতুন হয়েছে বা এই সম্পর্কে তার ধারণা নেই। এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের উদাহরণ থাকতে পারে। তো তখন সমাজকর্মী কি থাকে, সে কি করে যে তাকে একটা গাইডলাইন দেয় যে তুমি এভাবে এভাবে আগাও, তাহলে এই জিনিসটা এভাবে সমাধান হবে। এটাও কিন্তু একটা সমাজকর্মীর কাজ। তো এটা হচ্ছে একটা পেশাদারিত্ব, পেশার মতো। এটাই হচ্ছে পেশাদারিত্ব, যে এটা নিছক কোনো দানশীলতা বা দয়া দাক্ষিণা নয়, এটা একটা পেশা। তারপর হচ্ছে সক্ষমকারী পেশা। সক্ষমকারী পেশার জিনিসটা কি? সমাজকর্মী নিজে কাজ করে দেন না, বরং ব্যক্তিকে মানসিক ও সামাজিকভাবে এমন সক্ষম করে তোলেন যে সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। তাহলে সক্ষমকারী পেশা বলতে বোঝায় সমাজকর্মী সাহায্যার্থীকে এমনভাবে সহায়তা করে বা তার সমাধানটা এমনভাবে করার চেষ্টা করে যে পরবর্তীতে সে যেন নিজের সমস্যা সমাধান নিজেই করতে পারে, তার হচ্ছে নতুন করে কোনো সমাজকর্মী বা কোনো সমস্যা মোকাবেলা করতে না হয় বা কারো কাছে যেতে না হয়, নিজেই যেন নিজের ডিসিশন মেক করতে পারে। এরপর কি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তাহলে সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিষয়টা কি? এটি মানুষের সমস্যাকে আংশিক দেখে না, সমস্যার পেছনে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক সব কারণকে সামগ্রিকভাবে বিবেচনা করে। তাহলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি বোঝায়? যে সমাজকর্মী কি করে, যে যখন একজন সাহায্যার্থী তার কাছে আসে তখন শুধু সে তার সমস্যাটুকু ওইটুকু শুনে শুধু সমাধান দেয় না, সে কি করে একদম রুট লেভেল থেকে সেই জিনিসটার মোকাবেলা করে বা সমাধান করার চেষ্টা করে। ধরো একটা শিশু শিশু শ্রম করছে, বিভিন্ন ধরো 18 বছরের নিচে সবাই তো শিশু। ধরো একটা বাচ্চা হচ্ছে একটা জায়গায় কাজ করে, হ্যাঁ, তো এটা একটা সমাজকর্মী দেখলো, এখন সে এই বিষয়টা যাচাই করবে যে সে কেন কাজ করে। হ্যাঁ, তখন সে কি করবে, যে এই ছেলেটাকে কাজ থেকে বাদ দিয়ে, হ্যাঁ, তাকে হচ্ছে শিশু শ্রম থেকে বাদ দেওয়ার বিষয়টা এমন না। তো সে কি করবে, তার পরিবারে খোঁজ নিবে যে তাদের পরিবারে দারিদ্রতা আছে কিনা, কি সমস্যা, তার বাবা মা ঠিক আছে কিনা, কেন সে কাজ করছে, কিভাবে করলে এর সমাধানটা পাওয়া যাবে, বা পরবর্তীতে এই শিশু আবার কাজ করবে কিনা, এই শিশু শিক্ষা গ্রহণ বা শিক্ষাঙ্গনে কেন যাচ্ছে না, এই ধরনের একদম রুট লেভেল থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। এটাই হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে একদম রুট লেভেল থেকে, একদম গোড়া থেকে শুরু করে সমস্যাটা কি সেটা সলভ করতে করতে একদম আলটিমেট যে টপ, সেখানে এসে সমস্যাটা সমাধান করে, যেন পরবর্তীতে এই সমস্যাটা আবার জাগ্রত না হয়। এটাই হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে সম্পূর্ণটাই আলোকপাত করা। এরপরে আমরা দেখব সমাজকর্মের পরিধি 1। হ্যাঁ, তো এখানে আমরা দেখব যে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়। তাহলে ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে কি? হতাশাগ্রস্ত ব্যক্তি বা মাদকাসক্ত কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মনস্তাত্ত্বিক কাউন্সিলিং। তাহলে আমরা সমাজে দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন শিশু মাদকাসক্ত বা বিভিন্ন কারণে ঝরে পড়ে, তারা পড়াশোনা থেকে বাদ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, নেশাগ্রস্ত হয়। তো একজন সমাজকর্মী কি করে, এই জিনিসগুলো ফলো আপ করে যে তাদের এই জিনিসগুলো থেকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের কাউন্সিলিং করা যায়, কোন প্রসেসে আগাইলে তারা এই পথে আর যাবে না, সেই জিনিসগুলো গ্রহণ করা হয়। ধরো একটা ছেলে, সে পড়ালেখা একটু খারাপ, হ্যাঁ, তো সে ধরো বিভিন্ন কারণে স্কুলে বা ক্লাসে বা বন্ধুদের কাছ থেকে হিউমিলিয়েশনের শিকার হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে সে কি হতে পারে, ডিপ্রেশন তার কাজ করতে পারে।
ডিপ্রেশন থেকে সে একটা খারাপ দিকে যেতে পারে বা নেশাগ্রস্ত হতে পারে। তো একজন সমাজকর্মী কি করে, যে তাকে হচ্ছে বোঝায় যে তোমার এই জিনিসগুলা তোমার হচ্ছে ভালো করতে হবে, বা এই জিনিস থেকে তোমার মুভ অন করতে হবে, বা এভাবে তুমি করলে তুমি নেক্সট লেভেলে যেতে পারবে, বা তোমার এই প্রবলেমগুলো তুমি ফেস করবে না। তো একটা সমাজকর্মী কি করে, একদম প্রাথমিক পর্যায় থেকে তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে এবং তাকে এমন কিছু দিক দেখিয়ে দেয় যা তার পরবর্তীতে সমস্যা সমাধানে সহায়তা করবে। যেমন ওই ছেলেটা যদি শুধু মাদকাসক্ত থেকে ধরো তাকে সরিয়ে আনা হলো, সে কিন্তু পরবর্তীতে আবার যাইতে পারে, বা মাদকাসক্ত থেকে সে সরে এসে আরেকটা যদি খারাপ কাজে যায়, তখন কিন্তু সে তখন কিন্তু তখন কিন্তু সে এটা আবার কিভাবে সলভ করতে হবে বা অন্য জিনিসটা কিভাবে সলভ করতে হবে এটা কিন্তু সে নাও বুঝতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, যে সমাজকর্মী একদম রুট লেভেল থেকে তাকে সাহায্য করতে থাকে এবং তাকে প্রসিডিউর গুলো বলে দিতে থাকে যে এভাবে এভাবে আগাইলে বা এই জিনিসগুলো ফলো আপ করলে তুমি আর খারাপ পথে যাবা না, তুমি ভালো পথে থাকতে পারবা এবং এভাবেই তোমার জীবনটা সুন্দরভাবে গড়তে পারবা। তো এটাই হচ্ছে হতাশাগ্রস্ত বা মাদকাসক্ত কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মনস্তাত্ত্বিক কাউন্সিলিং, মানে তাদের হচ্ছে মানসিকভাবে তাদের প্রস্তুত করে। এছাড়া পারিবারিক কলহ নিরসনে কাজ করা, ব্যক্তিগত ও দল সমাজকর্ম পদ্ধতি বাস্তব প্রয়োগ। তাহলে পারিবারিক কলহ নিরসনে কি করা, যেমন ধরো যৌতুক প্রথা, তারপরে বেকারত্ব, দারিদ্রতা, শিশু শ্রম, তারপরে হচ্ছে মাদকাসক্ত, এগুলা কি বিভিন্ন পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এইগুলা কিন্তু একটা পরিবারকে ধ্বংসের মূল কারণ। তো একজন সমাজকর্মী কি করে, ওই পরিবারটা একটা কাউন্সিলিং করে যে এই পরিবারটা কি সমস্যা, কি করলে এ থেকে তারা বেরিয়ে আসতে পারবে বা ওভারকাম করতে পারবে, কি করলে এই সমস্যাগুলো সমাধান হবে, বা তারা কেন এই দিকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো যখন একদম রুট লেভেল থেকে সলভ করা হবে, তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। এটাই হচ্ছে একজন সমাজকর্মীর কাজ। এরপর আমরা দেখব হচ্ছে চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা। তাহলে চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম শাখার মাধ্যমে সেবা প্রদান, যেমন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক। যেমন একটু আগে তোমাকে আমি বলেছিলাম যে হাসপাতালে চিকিৎসক বা এখানেও কিন্তু সমাজকর্মীরা থাকে। ওইখানে ধরো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যায়, তাকে কোন ডাক্তারের কাছে যেতে হবে, কোন প্রসিডিওরে আগাইতে হবে, বা কিভাবে তার কি করতে হবে, তখন কিন্তু মানুষের কাজ করে না মাথা, বা সে কি স্টেপে আগাবে সেটাও কিন্তু বুঝতে পারে না। তো সমাজকর্মী তখন তাকে এই পরামর্শগুলো দিয়ে থাকে যে তুমি চিন্তা করো না, তোমার এই প্রসিডিউর আকারে এই সমস্যাটার এভাবে সমাধান হবে। তো এটাই হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম বা চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা চিকিৎসা সমাজকর্ম। এরপর আছে হচ্ছে দারিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ, রক্ত এবং আর্থিক সহায়তা। তো আমাদের দেশটা যেহেতু হচ্ছে দারিদ্রতার একটা দেশ, হ্যাঁ, এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা নিজেদের চিকিৎসা নিজেরা করতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা সেই অসুখটা নিয়ে দিনের পর দিন ভোগ করতে থাকে, তারা চিকিৎসা নিতে পারে না, সুস্থ হতে পারে না। তো একজন সমাজকর্মী কি করে, এই ধরনের লোকদের বা যারা হচ্ছে সমাজকর্মীদের কাছে যায় বা বিভিন্ন এনজিও থেকেও হচ্ছে এগুলো সমাজকর্মীদের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এগুলো দেখার জন্য। তো তারা যখন এই জিনিসগুলো ফাইন্ড আউট করে, তখন তারা কি করে, দেখে যে কোন দারিদ্র তাদের ওষুধ লাগবে কিনা, রক্ত লাগবে কিনা, বা আর্থিক সহায়তা লাগবে কিনা, বা বিনামূল্যে চিকিৎসা লাগবে কিনা। তো তারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই জিনিসগুলো তাদের সমস্যার সমাধান করে থাকে। তারা যে তাদের পরামর্শ দেয়, গাইডলাইন দেয় যে তোমরা এভাবে এই প্রসিডিওরে বা এই জায়গায় গেলে তোমরা ফ্রিতে চিকিৎসা পাবে, বা এইভাবে হচ্ছে এটা সমাধান করা যায়, বা এইভাবে এই চিকিৎসাগুলো সমাধান করে দেওয়া হচ্ছে ফ্রিতে, বা সরকার থেকে এই জিনিসগুলো করা হচ্ছে, এইভাবে হচ্ছে জিনিসগুলো কাজ করে। তো এটাই হচ্ছে মূলত দারিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ, রক্ত, আর্থিক সহায়তা, আর হচ্ছে রোগী ও তার পরিবারকে মানসিক সান্ত্বনা দেওয়া। তো এই জিনিসটা কি, যখন একটা পরিবারে একজনের কোনো অসুখ হয় বা একটা সমস্যা হয়, তখন কিন্তু পরিবারের সকলে ভেঙে পড়ে বা সকলে কিন্তু মানসিকভাবে একটু উইক হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তখন কি হয়, তাদের কিন্তু মাথা কাজ করে না যে এখান থেকে আমাদের কিভাবে বের হব, কিভাবে আমরা ওভারকাম করব। তখন একজন সমাজকর্মী কি করে, যে তাদের বোঝায় যে এভাবে ভেঙে পড়লে চলবে না, এখন হচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য সবাইকে মিলে এইভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, সেক্ষেত্রেই হচ্ছে এই সমস্যাটা সমাধান সম্ভব। তো এটাই হচ্ছে রোগী ও তার পরিবারকে কাউন্সিলিং এর মাধ্যমে হচ্ছে মানসিক সান্ত্বনা দেওয়া।
তো তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে খাতায় লিখে নিবে, আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তখন হচ্ছে এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবে, বুঝতে পেরেছো? আর এখন হচ্ছে আমি তোমাদের যে জিনিসগুলো লিখতে বলবো এটাই শুধু খাতার মধ্যে লিখবে, এখন হচ্ছে এগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে সমাজকর্মের পরিধি 2। সমাজকর্মের পরিধি 2টা কি? এখানে হচ্ছে গ্রামীণ ও শহর উন্নয়ন, গ্রামীণ ও শহর সমাজ সেবার RSS ইউসিডি, RSS ইউসিডি, এই দুইটা মানে কি? RSS মানে হচ্ছে রুরাল সোশিয়াল সার্ভিস, রুরাল সোশিয়াল সার্ভিস। তাহলে RSS মানে হচ্ছে রুরাল সোশিয়াল সার্ভিস বা হচ্ছে গ্রামীণ সমাজ সেবা। তাহলে গ্রামীণ সমাজ সেবা হচ্ছে রুরাল সোশিয়াল সার্ভিস। আর ইউসিডি মানে কি? ইউসিডি মানে হচ্ছে আরবান আরবান কমিউনিটি কমিউনিটি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। তাহলে ইউসিডি মানে হচ্ছে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বা শহর সমাজ সেবা। তাহলে রুরাল সোশ্যাল সার্ভিস বা গ্রামীণ সমাজ সেবা, আর আরবান কমিটি আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট মানে হচ্ছে শহর সমাজ সেবা। এর মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর ঋণ প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। তাহলে গ্রামীণ ক্ষেত্রে কি হয়, মানে গ্রাম অঞ্চলে কি হয়, যে একজন সমাজকর্মী গ্রামের লোকেদের কি কি সমস্যা মোকাবেলা করে, যে শিশুরা পড়াশোনা কেন করছে না এটা, এরপর হচ্ছে দারিদ্রতা, বেকারত্ব, এরপর হচ্ছে বিভিন্ন রোগ থেকে তাদের মুক্তি বা তারা যে রোগগ্রস্ত, এই জিনিসগুলো কিন্তু কিছু ক্ষেত্রে তারা নিজেরাও ফাইন্ড আউট করতে পারে না যে তারা এই অসুস্থতায় ভুগছে, তো তাদের এগুলো মাঝে মাঝে ফাইন্ড আউট করে দিতে হয়। তো গ্রামীণ ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সমাজকর্মী, তো এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করে থাকে। আর শহরের ক্ষেত্রে কোন ধরনের সমস্যার সমাধান করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেমন হচ্ছে শিশু শ্রম। ধরো গ্রাম শহরের ক্ষেত্রে হয় কি, এখানে হচ্ছে জীবনযাত্রার মান কি এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে যারা হচ্ছে ধরো একটু দারিদ্র পরিবার বা বিভিন্ন ধরনের বস্তি, তারা তখন কি করে যে তাদের যে সন্তানরা থাকে ছোট ছোট, তাদেরও টাকার জন্য হচ্ছে কাজে লাগিয়ে দেয়, শিশু শ্রম। তো এইটা মোকাবেলা করার জন্য হচ্ছে শহরাঞ্চলে কাজ করা হয়। শিশু শ্রম, বেকারত্ব, মাদকাসক্ত, শহরাঞ্চলে মূলত এই জিনিসগুলো বেশি নিয়ে কাজ করা হয়। তাহলে এটাই হচ্ছে শহর এবং গ্রামীণ সমাজ সেবার মূল উদ্দেশ্য। এরপরে শিশু, নারী ও প্রবীণ কল্যাণ। তাহলে শিশু, নারী এবং প্রবীণ, প্রবীণ মানে কি? বৃদ্ধদের। তাহলে এই তিনটা। তাহলে অনাথ শিশু, ধরো যারা অনাথ শিশু, বাবা মা নেই বা হচ্ছে মা আছে কিন্তু বাবা নেই, বা হচ্ছে তাদের আর্থিক অবস্থা খারাপ, তার ভবিষ্যৎটা ঠিকভাবে উজ্জ্বল হচ্ছে না, তাকে কিভাবে ভবিষ্যৎটা উজ্জ্বল করা যায়, সে ধরো শিক্ষা গ্রহণ করছে না, স্কুলে যাচ্ছে না, কিভাবে তার একটা ব্যবস্থা করা যায় যেন তার ভবিষ্যৎটা ভালো হয়, এই জিনিসগুলো নিয়ে কাজ করে অনাথ শিশুদের বা অসহায় শিশুদের। এরপরে আসে হচ্ছে নির্যাতিত নারী। আমাদের সমাজে কিন্তু এখনো অনেক নারী নির্যাতিত, তো এই নির্যাতনের জন্য নারীদের নিয়ে কাজ করা হয়, যে তারা কি ধরনের সমস্যা ফেস করছে, কেন ফেস করছে, বা কি ধরনের সমস্যা হচ্ছে দেখে, কি ধরনের সমস্যা হচ্ছে দেখে এই জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো হচ্ছে তারা হচ্ছে দেখে, এই সমস্যার সমাধানে কাজ করে। এরপর হচ্ছে প্রবীণদের অধিকার রক্ষায় সেফ হোম বা বৃদ্ধাশ্রম পরিচালনা। তাহলে আমাদের কিন্তু বাবা মা এক সময় বৃদ্ধ হয়ে যায়, এবং সবার বাবা মাই কিন্তু এক সময় বৃদ্ধ হবে বা হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে সন্তান এই বাবা মার দায়িত্ব আর নিতে চায় না, তখন তারা দায়িত্ব অবহেলা করে এবং তারা একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যায়, যে জীবনে এই শেষ পর্যায়ে এসে তারা কি করবে। তখন একজন সমাজকর্মী তাদের এই গাইডলাইন দেয়, যে তাদের জন্য সেফ হোম পরিচালনা বা বৃদ্ধাশ্রমে তাদের হচ্ছে অন্তর্ভুক্ত করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, তোমরা কমেন্ট করেছো, সবাই নোট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি ঠিক মতো বুঝতে পারছো একটু আমাকে জানাও, হ্যাঁ। আর এটা হচ্ছে সমাজকর্ম ক্লাস, সমাজ বিজ্ঞান নয়, তবে মোটামুটি দুইটা সাবজেক্ট কিন্তু একই, কাছাকাছি। আচ্ছা
আরিফ বিল্লাহ প্রথম থেকে শুরু করা হোক। হ্যাঁ ভাই, আমরা প্রথম থেকে শুরু করব। আমরা মোটামুটি সবগুলো অধ্যায় তোমাদের পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবির, জি ভাইয়া, ঠিক আছে। সিজানা বেসিক থেকে পড়ান। হ্যাঁ ভাই, আমরা বেসিক থেকে একদম শুরু করছি। আবির, আমি কুষ্টিয়া থেকে জয়েন্ট আছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা 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 ভাইয়া, তোমরা বুঝতে না পারলে বা কোনো টপিকটা যদি বুঝতে না পারো আমাকে জানাবে, ঠিক আছে? আর কোনো আউটসাইড কমেন্ট করবে না, তাহলে কিন্তু আমি সরাসরি ক্লাস থেকে রিমুভ করে দিব, আর তোমরা ক্লাস করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, আমরা এতক্ষণ হচ্ছে সমাজকর্মের প্রকৃতি ও পরিধির এই চারটা বিষয় সম্পর্কে জেনেছি এবং এটার বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করেছি। তো এটা আমাদের শেষ। তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু ডান লিখে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা আছে কিনা। এটা আমরা হচ্ছে একদম শেষে যে আলোচনা করব। তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা এটা হচ্ছে আমাকে একটু ডান লিখে জানাও কয়েকজন। স্যার, আমি মাত্র জয়েন হয়েছি মৌ। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমাদের ক্লাসটা তো হচ্ছে অফলাইন করেও দেওয়া হবে, তখন তুমি পুরো সামনেরটুকু দেখে নিতে পারবা। এখন থেকে দেখো ক্লাসটা। ঠিক আছে, সোহেল ডান, আবির ডান, সুমাইয়া জাহান ডান। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আর কমেন্ট করার দরকার নেই, তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। ঠিক আছে। তো সমাজকর্ম ও সমাজ বিজ্ঞান উভয়ের পারস্পরিক সম্পর্ক, নির্ভরতা এবং পার্থক্য। তাহলে সমাজকর্ম আর সমাজ বিজ্ঞান দুইটা কিন্তু কাইন্ড অফ সেম, কিন্তু দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এবং অনেকখানি মিলও রয়েছে। মিলের পরিমাণটা বেশি, পার্থক্যটা কম। তো আমরা এই দুইটার সম্পর্কে হচ্ছে জানবো। তো এই দুইটা সম্পর্কে হচ্ছে তত্ত্ব ও প্রয়োগ সম্পর্কে। এবং তত্ত্ব এবং প্রয়োগটা কি? তত্ত্ব হচ্ছে একটা ব্যাখ্যা, বা আমরা বলি না যে এটা কাকে বলে, কাকে বলে যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা তত্ত্ব বা প্রশ্ন। আর প্রয়োগ মানে কি? এটা হচ্ছে প্রায়োগিক বা হচ্ছে ব্যবহৃত, বা যেটার ফলে একটা ফলাফল আসে, এই জিনিসটা হচ্ছে প্রায়োগিক। তো সমাজ বিজ্ঞান জিনিসটা কি? সমাজ বিজ্ঞান হলো তাত্ত্বিক বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান, মানে এটা হচ্ছে তত্ত্ব নির্ভর বিজ্ঞান। আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দেখি না যে বিভিন্ন সূত্র থাকে, এই সূত্রগুলো কি খাতা কলমে থাকে, লেখা থাকে, এগুলা কিন্তু কোনো ফলাফল দেখা যায় না। যখন এটা প্রয়োগ করা হয় বা কোনো জায়গায় ব্যবহার করা হয়, তখন এটার ফলাফলটা আসে। তাহলে সমাজ বিজ্ঞানটা কি? তাত্ত্বিক বিজ্ঞান, মানে এটা তত্ত্ব নির্ভর বিজ্ঞান বা সূত্রের। তো এটা হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। আর সমাজকর্মটা কি? সমাজকর্ম হলো ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান। তো ব্যবহারিক বিজ্ঞান জিনিসটা কি? যেটা হচ্ছে বাস্তব লাইফে প্রয়োগ করা হয়, এবং প্রয়োগ করার এটা কি একদম চোখে দেখা যায় যে এই সমস্যাটা এভাবে প্রয়োগ করার ফলে এই সমাধানটা হচ্ছে, একটা ফলাফল আছে। এটা কোনো খাতা কলমে না, এটা হচ্ছে বাস্তবিক প্রয়োগ। তো এটাই হচ্ছে সমাজকর্ম, হলো ফলিত ও ব্যবহারিক বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম এই দুইটার মেইন পার্থক্য হচ্ছে এই জায়গাতে। সমাজ বিজ্ঞান হচ্ছে তত্ত্ব নির্ভর বা তাত্ত্বিক বিজ্ঞান, আর সমাজকর্ম হচ্ছে ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান। আচ্ছা, এরপর হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, সামাজিক প্রতিষ্ঠান এবং মানুষের আচরণ। তাহলে সমাজ বিজ্ঞান কি নিয়ে কাজ করে? সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ নিয়ে কাজ করে, সামাজিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে এবং মানুষের আচরণ নিয়ে কাজ করে। তাহলে সমাজ বিজ্ঞানটার কাজ কি থাকবে? যে সমাজের মানুষের বিভিন্ন সমস্যা, সেটা তত্ত্বের মাধ্যমে সমাধান, মানে লিখিত খাতা কলমে লিখিত সমাধান বের করা। এরপরে হচ্ছে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানে যে কর্মচারীরা থাকে, স্টাফ থাকে, তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কিভাবে এটার সমাধান প্রয়োজন, কি করলে সমাধান হবে, কেন সমস্যাগুলো হচ্ছে। এরপর হচ্ছে মানুষের আচরণ। ধরো মানুষের বিভিন্ন মানুষই কি বিভিন্ন ধরনের আচরণ থাকে, কারো খারাপ, কারো ভালো, কারো উশৃঙ্খল। তো এই জিনিসগুলো কেন হচ্ছে, কিভাবে সমাধান করা যায়, এই জিনিসগুলো তত্ত্বের মাধ্যমে এগুলো সমাধান খোঁজার চেষ্টা করা হয়। এটা হচ্ছে সমাজ বিজ্ঞানে। আর সমাজকর্মে কি বলা হয়েছে?
সমাজকর্ম হচ্ছে এটি সমাজ বিজ্ঞানের যে তত্ত্ব ও সামাজিক কাঠামো জ্ঞান ব্যবহার করে। তো সমাজ বিজ্ঞানটি কি করে, এই সমাজ বিজ্ঞান যে এই জিনিসগুলোর তত্ত্বটা বের করলো, সমাজকর্ম এসে এই জিনিসগুলার বাস্তবিক ফলাফল প্রয়োগ করে, মানে বাস্তবে এটা রূপান্তর করে। তো এরপর হচ্ছে এটি সমাজ বিজ্ঞানের বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে গবেষণা করে তথ্য প্রদান করে। ধরো আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে, ধরো বেকারত্ব দেখা দিয়েছে, হ্যাঁ, তো এই বেকারত্বটা কেন দেখা দিল, কিভাবে এটা সমাধান সম্ভব, কিভাবে এটার ধরো ভালো দিকগুলো বা খারাপ দিকগুলো বের করা যায়, দ্রুত সমাধান করে, এই জিনিসগুলো দেখতে হবে। বা এরপরে এটার ফলশ্রুতিতে কি ধরনের সমস্যা আসতে পারে, সেটা কিভাবে সমাধান করা হবে, এই জিনিসগুলো তথ্য নির্ভর বা হচ্ছে গবেষণার মাধ্যমে সমাজ বিজ্ঞানে এই জিনিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। আর সমাজকর্ম এসে এই জিনিসগুলো হচ্ছে প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার করে মানুষের কল্যাণে, তারা এই জিনিসগুলো হাতে কলমে সমস্যার সমাধান করে। তো আমরা এই জিনিসটা ক্লিয়ার যে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম এই দুইটা মূল পার্থক্য কি, এই দুইটা মূল পার্থক্য হচ্ছে, সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সমাজ বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান, মানে হচ্ছে তত্ত্ব নির্ভর বিজ্ঞান, আর সমাজকর্ম হচ্ছে ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান। এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য এই দুইটা সাবজেক্টের। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি অভিন্ন লক্ষ্য ও নির্ভরতা। তাহলে অভিন্ন মানে কি, যেটা ভিন্ন নাই, দুইটার হচ্ছে সেম, মানে দুইটার মিল। এবং নির্ভরতা, নির্ভরতা কি, একটার উপর আরেকটার যে নির্ভরশীলতা, এটাই হচ্ছে নির্ভরতা। তাহলে আমরা এই জিনিসটা এখন দেখব। তাহলে অভিন্ন লক্ষ্যগুলো কি, অভিন্ন লক্ষ্য হচ্ছে উভয় শাস্ত্রের মূল লক্ষ্যই হলো সমাজ ও মানুষের কল্যাণ করা, একটি সুশৃঙ্খল শান্তিময় সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তাহলে এই দুইটা বিষয়, সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম, এই দুইটা বিষয়ের মূল লক্ষ্য কি, সমাজ এবং সমাজের মানুষের যেন কল্যাণ হয়, তারা যেন সুখে শান্তিতে তাদের সমস্যার সমাধান করে জীবনে আগাইতে পারে বা তাদের জীবনটা সুন্দর হয়, এই জিনিসটা নিয়ে কাজ করা কিন্তু এই দুইটা বিষয়ের মূল লক্ষ্য। তাদের কাজ ভিন্ন কিন্তু লক্ষ্য কিন্তু একই, এটাই হচ্ছে তাদের অভিন্ন লক্ষ্য। এবং সমস্যার সমাধান, দুইটা বিষয় কিন্তু সমস্যা সমাধান করে। সমাজবিজ্ঞান কি করে, তথ্যের সাহায্যে সমস্যাগুলোর সমাধান খুঁজে, আর সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক বা ফলিত উপায়ে এই সমস্যাগুলোর সমাধান বের করে। তো সমস্যার সমাধানটা কিভাবে, সমাজবিজ্ঞান সমাজের সমস্যার কারণ খুঁজে বের করে, আর সমাজকর্ম সেই তথ্যের উপর ভিত্তি করে মাঠ পর্যায়ে সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করে। তাহলে আমরা যেটা বললাম যে সমাজবিজ্ঞান কি, তথ্যের মাধ্যমে এই সমস্যাগুলো খুঁজে বের করে, এটা কিভাবে সমাধান করা যায় তার উপায় বের করে, আর সমাজকর্ম কি করে, এই উপায়গুলো দেখে এই জিনিসগুলো সমাধানে বাস্তবিক প্রয়োগ দেয়। এরপর হচ্ছে গবেষণায় সহযোগিতা, দুইটা বিষয় কিন্তু মানুষের কল্যাণের জন্য গবেষণায় সহায়তা করে। যেমন উভয় শাস্ত্রই সামাজিক গবেষণার উপর নির্ভরশীল। তো সামাজিক গবেষণাটা কি, সমাজের মানুষ ঠিক মতো জীবনযাপন করতে পারছে কিনা, তাদের জীবনযাত্রার মান কেমন, তারা তাদের মৌলিক অধিকারগুলো ঠিক মতো প্রয়োগ করতে পারছে কিনা, তারা মৌলিক অধিকার ঠিক মতো প্রাপ্ত হচ্ছে পারছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে সামাজিক গবেষণা নির্ভরশীল। সমাজকর্মে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সমাজ বিজ্ঞানের নতুন তত্ত্ব গঠনে সাহায্য করে। তো এই সমাজকর্মে কি হয় যে এরা মাঠ পর্যায়ে বিভিন্ন জিনিস যাচাই বাছাই গবেষণা করে, নতুন নতুন যে সমস্যাগুলো আসে বা যে প্রবলেমগুলো সমাজে দেখা দেয়, নতুন নতুন যে সামাজিক ব্যাধিগুলো দেখা দেয়, এই জিনিসগুলো কিভাবে সলভ করা যায় বা এই জিনিসগুলো পিছন ধরে যেন আরো কোনো সমস্যা সমাজে ঢুকে পড়তে না পারে, এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করে এবং গবেষণা করে। এর ফলে কি হয়, সমাজকর্ম এই জিনিসগুলো বাস্তবিক সমাধানের রূপ দেয়। তো আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে সমাজ বিজ্ঞানের তত্ত্ব এবং প্রয়োগের সম্পর্ক। সম্পর্ক পড়ার পর আমরা পড়লাম হচ্ছে অভিন্ন নির্ভরতা এবং হচ্ছে অভিন্ন লক্ষ্য, মানে লক্ষ্য আর নির্ভরতা। এখন আমরা দেখবো হচ্ছে এদের প্রধান পার্থক্য সমূহ। তো সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম এই দুইটা বিষয়ের যে প্রধান পার্থক্যগুলো যে জায়গায়, এই জিনিসটা আমরা দেখবো। তো এই জিনিসগুলোর মধ্যে কি, দাও আমরা একটু কমেন্ট দেখে আসি। একটা বিষয় জানতে সমাজকর্মের পরিধি থেকে 4 থেকে 2 ধরনের পরিধি থেকে এই কোশ্চেন দিব।
আরিফ বিল্লাহ, তুমি বলছো স্যার আমি তো সমাজ বিজ্ঞান বিষয়ে আছে কিন্তু সমাজকর্ম নাই, ক্লাস করলে কি সেটা মিলবে? হ্যাঁ ভাইয়া মিলবে, কারণ হচ্ছে সমাজকর্ম এবং সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান কাইন্ড অফ সেম বিষয়, তো বেশ কিছু জিনিস বেশ কিছু টপিক এখানে সেম, এবং সেম কিছু জিনিস সেম না হইলেও তুমি যখন এটা পড়বা ওইখানে তুমি বেশ কিছু ধারণা পাবা। এই সমাজকর্ম বিষয়ের মধ্যে যেমন সমাজ বিজ্ঞানটা আছে, ঠিক তেমনি তুমি যখন সমাজ বিজ্ঞান পড়বা ওইখানেও সমাজকর্ম কিন্তু এসে পড়বে। সো তোমার এই ক্লাস দেখতে লাভ ছাড়া ক্ষতি নাই, সো তুমি দেখতে থাকো। বুঝতে পেরেছো? আর এটা মনে রাখবা, দুইটা কিন্তু আলাদা বিষয়, আলাদা আলাদা বিষয়, সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান কিন্তু কিছুটা মিল রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রধান পার্থক্যগুলো দেখি তাহলে। সমাজ বিজ্ঞান এবং সমাজকর্মের মূল পার্থক্যগুলো কি? দৃষ্টিভঙ্গিতে কি পার্থক্য? মূলত বর্ণনামূলক এবং বিশ্লেষণাত্মক। এটা কিন্তু একটা নৈবিত্তিক আসতে পারে যে সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা কি? মূলত বর্ণনামূলক এবং বিশ্লেষণাত্মক। তো একটু আগে আমি যেটা বললাম যে সমাজ বিজ্ঞান কিন্তু তথ্য নির্ভর, এর জন্য এটা কি বর্ণনামূলক। যেটা মনে করো তথ্য থাকে সেটা কি বর্ণনা করা যায় এবং বিশ্লেষণও করা যায়। আর সমাজকর্ম জিনিসটা কি? এটা মূলত সংশোধনমূলক, আদর্শনিষ্ঠ এবং কল্যাণমুখী। তো এটা কি বাস্তবিক ব্যবহার করা হয়, হচ্ছে বাস্তবিক ব্যবহার করা হয়। এই বাস্তবিক ব্যবহার কি সংশোধনমূলক, যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এটাই হচ্ছে সংশোধনমূলক। আর আদর্শনিষ্ঠ মানে কি? তাকে কাউন্সিলিং করার মাধ্যমে তার বিবেককে বা তার মানসিক জ্ঞানকে হচ্ছে জাগ্রত করার মাধ্যমে তার জীবনে কোনটা কল্যাণকর এই জিনিসটা যখন বের করে নিয়ে আসা হয় এটাই হচ্ছে আদর্শনিষ্ঠ। এবং কল্যাণমুখী কি? একজন সাহায্যার্থীকে একজন সমাজকর্মী যখন বোঝায় যে তুমি এই জিনিসগুলো বাদ দিয়ে বা এইভাবে। ধরেন 30 সেকেন্ড 40 সেকেন্ড ধরে চাচ্ছে এইভাবে আর কি কথা বলা। তাহলে এটা আবার শুরু করলে হবে। আচ্ছা, আমাদের একটু চার্জ শেষ হয়ে গেছিল, তো আমরা এই জিনিসটা আবার শুরু করি। যে প্রধান পার্থক্য কি? দৃষ্টিভঙ্গিতে। তো সমাজ বিজ্ঞান দৃষ্টিভঙ্গিটা কি? মূলত বর্ণনামূলক এবং বিশ্লেষণাত্মক। হ্যাঁ। আর সমাজকর্মে কি? সংশোধনমূলক, আদর্শনিষ্ঠ এবং কল্যাণমুখী। এরপরে আমাদের থাকে হচ্ছে পরিধি। তো পরিধি হচ্ছে অত্যন্ত ব্যাপক এবং তাত্ত্বিক, পুরো বিশ্ব বা সমষ্টি সমস্যা নিয়ে আলোচনা করে। তাহলে সমাজ বিজ্ঞানটা কি করে? এটা যেহেতু তাত্ত্বিক বিষয়, তো এটা পুরো বিশ্ব নিয়ে কাজ করে বা পুরো দেশ নিয়ে কাজ করে, মানে ব্যাপক অর্থে সামষ্টিক অর্থে কাজ করে। তো এটা পরিধিটা হচ্ছে অনেক বড়, যেহেতু এটা তাত্ত্বিক বিষয়, এটা গবেষণা ক্ষেত্রেও তাদের কাজে লাগে, বিভিন্ন একটা হিউজ জনগোষ্ঠী নিয়ে বা একটা সমাজ নিয়ে বা একটা দেশ নিয়ে তাদের পর্যালোচনা করা। কিন্তু সমাজকর্মের ক্ষেত্রে এই জিনিসটা একটু ছোট, কারণ হচ্ছে সমাজকর্ম কি? ধরো একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট একটা পরিবার, এমনকি নির্দিষ্ট একজন ব্যক্তি নিয়েও কিন্তু কাজ করে। তো এটা পরিধিটা হচ্ছে নির্ভর করে বিভিন্ন সময় সমস্যার উপর, যেটা একটা ব্যক্তি সমস্যা নাকি সামাজিক সমস্যা নাকি দেশের পুরো দেশের সমস্যা, যা নাকি জনগোষ্ঠীর সমস্যা। তো এটা হচ্ছে নির্ভর করে। তো এই দুইটা পরিধির ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের পরিধিটা হচ্ছে ব্যাপক, আর সমাজকর্মের পরিধিটা হচ্ছে সমস্যার উপর নির্ভর করে যে এটা পরিধিটা কেমন হবে। আর পেশাগত মর্যাদা, তাহলে পেশাগত মর্যাদাটা কি? সমাজ বিজ্ঞানে এটি একটি বিশুদ্ধ তাত্ত্বিক পাঠ, কোনো পেশাগত লাইসেন্স প্রয়োজন হয় না। তো সমাজ বিজ্ঞান যেহেতু একটা তাত্ত্বিক বিষয়, তো এটার কোনো পেশা নেই। তো সেক্ষেত্রে এটা কি হয় যে এটা যদি কেউ প্রয়োগ করে বা বাস্তবিক লাইফে এটা কেউ ব্যবহার করে, এটা তার কোনো লাইসেন্স বা তার কোনো এক্সপিরিয়েন্সের কোনো কিছুর প্রয়োজন নাই। এটা একটা তাত্ত্বিক বিষয়, সেই সম্পর্কে জেনে এই জিনিসগুলো সে ব্যবহার করতে পারে বা এভাবে চলতে পারে বা একজনকে পরামর্শ দিতে পারে। কিন্তু সমাজকর্মের ক্ষেত্রে এটি একটি সুনির্দিষ্ট পেশা। আমাদের দেশে কি
শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের পেশার মানুষ যেমন একটা পেশা, ঠিক তেমনি সমাজকর্মীও কিন্তু একজন পেশার নাম, সমাজকর্ম। তো সমাজকর্ম এটি একটি কি সুনির্দিষ্ট পেশা, এবং এই পেশাটা করার জন্য কি একটা নির্দিষ্ট ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন হয়, নিবন্ধিত ডিগ্রি অথবা কি প্রশিক্ষণের প্রয়োজন হয়। যেমন একজন ডাক্তারের কি একটা হচ্ছে সার্টিফিকেট লাগে, ডাক্তারি, হ্যাঁ, লাইসেন্স লাগে। ঠিক তেমনি কিন্তু যে একজন সমাজকর্মী তার এই পেশাটা বাস্তবিক ক্ষেত্রে যখন সে প্রয়োগ করবে, তার কিন্তু একটা লাইসেন্স থাকতে হবে, তার ডিগ্রি অর্জন করতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে এটার বাস্তবিক রূপ দিতে হবে বা মানুষের সমস্যা সমাধান করতে হবে। তো আমরা এই মূল পার্থক্যগুলো বুঝতে পেরেছি। তাহলে মূল পার্থক্যগুলো কি? দৃষ্টিভঙ্গিতে, পরিধিতে এবং পেশাগত মর্যাদায়। এই তিনটা ক্ষেত্রে হচ্ছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মূল পার্থক্যগুলো। আচ্ছা, আমাকে এখন একটু তোমরা সবাই জানাও যে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই বিষয়টা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। যারা যারা বুঝতে পেরেছো একটু ডান লেখো, ঠিক আছে? কারণ হচ্ছে সমাজবিজ্ঞান আর হচ্ছে সমাজকর্ম, এই দুইটা পার্থক্য, মিল অমিল আর প্রয়োগ, এইটুকুই হচ্ছে আমাদের এখানে আছে। আর এইটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ। সো এটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আবির বলছো ভাইয়া কোনটা নোট করব, ভাইয়া তো বলছে না। ভাই আমি হচ্ছে যেটা যেটা তোমার নোট করতে হবে আমি হচ্ছে বলে দেবো যে এটা তোমরা এখন লিখো, লিখে আমাকে জানাও। বুঝতে পেরেছো? এটা আমি বলে দেবো, সমস্যা নাই। আর যে জিনিসগুলো তোমার নোট করতে হবে সেগুলো আমি তো বলবো না। আর হচ্ছে তোমাদের তো পিডিএফ দেওয়া হবে, ওই পিডিএফ দেখো তোমাদের কি কি প্রয়োজন তোমরা তখন লিখে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন অনুধাবনমূলক প্রশ্নে যাব। কারণ হচ্ছে এখানে আমরা সৃজনশীলের যে টপিকগুলো পড়লাম, সমাজবিজ্ঞান, সমাজকর্মের পরিধি, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের পার্থক্য, প্রয়োগ, ভিন্ন, অভিন্নতা, মিল, এগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীলের জন্য। আর এই টপিকগুলো পড়লেই আমাদের প্রথম অধ্যায় সৃজনশীল কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখব। আচ্ছা, আমাদের প্রথম অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে সমাজকর্মকে একটি সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? তো সক্ষমকারী জিনিসটা কি? যে কাজটা সে নিজেই করতে সক্ষম বা নিজে নিজে করতে পারে বা নিজে নিজে সমস্যা সমাধান করতে পারে, এটাই হচ্ছে সক্ষমকারী। যেমন হচ্ছে তুমি যখন ছোট ছিলা, তোমাকে যদি একটা ধরো অঙ্ক দেওয়া হলো 2 আর 2 যোগ করো, তুমি কিন্তু সেটা তখন পারতে না। এটা কি একজন তোমাকে শিখাই দিছে যে এটা এই পদ্ধতিতে হিসাব করে এটা উত্তরটা বের করতে হয়। তো যে তোমাকে শিখাই দিছে সে কিন্তু একজন সমাজকর্মীর কাজ করেছে, সে তোমাকে ওই বিষয়টা শিখাই দিছে। এরপরে তুমি ওই জিনিসটা শিখে যাওয়ার পর এখন 2 বা 2 টোটাল 4 হয়, বা 2 এর সাথে আরো যোগ করলে যে অঙ্কগুলো হয়, এখন যত যোগ অঙ্ক দেওয়া হোক তুমি কিন্তু এখন সলভ করতে পারো। তো এটা কি তুমি এখন সক্ষম হয়ে গেছো নিজেরটা নিজে সমাধানের জন্য। তো সমাজকর্মী ঠিক এই কাজটা করে যে তুমি যে সমস্যাটা বা নতুন বিষয়, এটা একটা সমাজকর্মী তোমাকে বিষয়টা বুঝিয়ে বলবে, সেটা কিভাবে সমাধান করতে হয় তোমাকে শিখাই দিবে। এরপরে পরবর্তীতে তোমার যতই সমস্যা আসুক বা যেভাবেই আসুক, সেটা তুমি নিজেই সক্ষম সেটা সমাধান করার জন্য। এটাই হচ্ছে সমাজকর্মীর কাজ। তো সমাজকর্মকে একটি সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? সমাজকর্ম সাহায্য থেকে সরাসরি স্থায়ী আর্থিক বা বস্তুগত সাহায্য না দিয়ে ভেতরে সুপ্ত ক্ষমতা ও সম্পদের সদ্ব্যবহার করতে শেখায়, এবং এর মূল লক্ষ্য হলো সাহায্যার্থীকে এমনভাবে সাহায্য করা যাতে সে ভবিষ্যতে নিজের সমস্যা নিজেই সমাধান করতে স্বাবলম্বী হয়ে ওঠে। তো সমাজকর্মী কি করে? যে সাহায্যার্থীকে এমনভাবে সমস্যাটা সমাধান করার দিক নির্দেশনা দেয় বা এমনভাবে তাকে শেখায় যে পরবর্তীতে যার যতই সমস্যা আসুক সে যেন নিজেই সমাধান করতে পারে। এর জন্য সমাজকর্ম একটা হচ্ছে সক্ষমকারী পেশা। তারপর সমাজকর্মকে কেন একটি সাহায্যকারী পেশা বলা হয়? তো সাহায্যকারী জিনিসটা কি? আমরা একটু আগে পড়েছি হচ্ছে সক্ষমকারী প্রক্রিয়া। সক্ষমকারী প্রক্রিয়া আর সাহায্যকারী পেশা দুটো কিন্তু আলাদা বিষয়। তো সক্ষমকারী তো আমরা বুঝেছি যে যেটা নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। আর সাহায্যকারী পেশাটা কি? সমাজকর্ম মূলত ব্যক্তি, দল, সমষ্টি সামাজিক ভূমিকা পালনের সমস্যা দূর করতে সরাসরি সাহায্য করে, অন্য পেশার মতো শুধু মুনাফা খুঁজে না।
তো সমাজকর্মের যারা সমাজকর্মী থাকে তারা সাহায্যার্থীর যে সমস্যাগুলো এগুলো সমাধান করে দিয়ে থাকে এবং তাদের হচ্ছে রুট লেভেল থেকে সমস্যাগুলো গাইডলাইন করে সমাধান দিয়ে থাকে। এই জন্য কি তারা প্রতিটি স্টেপে যেহেতু তারা তাদের কথা শুনছে, দেখছে, বোঝার চেষ্টা করছে, সমাধান দিচ্ছে, তো তারা কি করছে, তার জীবনে একটা প্রভাব ফেলছে, একটা সাহায্য করছে। তো এটা সাহায্যকারী পেশা। অন্যান্য পেশার ক্ষেত্রে কি দেখা যায় যে একটা মানুষ সমস্যা নিয়ে গেলে শুধু সেই সমস্যাগুলো স্পেসিফিক ভাবে সমাধান করে দেওয়া হয়। এতে কিন্তু ওই লোকটার বা ওই সমাজের বা ওই গোষ্ঠীর সম্পূর্ণ সমস্যা কিন্তু সমাধান হয় না, একটা আংশিক সমস্যা সমাধান হয়। কিন্তু সমাজকর্ম এমন না, এখানে সমাজকর্মী সম্পূর্ণ বিষয়টাকেই তাকে সাহায্য করে। এর জন্য এটা একটা সাহায্যকারী পেশা, যেহেতু এখানে সাহায্যার্থীকে সাহায্য করা হয়। এরপর আমরা দেখব হচ্ছে সমাজকর্মে ত্রিমুখী ভূমিকা বলতে কি বোঝায়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ত্রিমুখী ভূমিকা। তাহলে সমাজকর্মের ত্রিমুখী ভূমিকাটা কি? প্রথমটা হচ্ছে প্রতিরোধমূলক, দ্বিতীয়টা হচ্ছে প্রতিকারমূলক, আর তৃতীয়টা হচ্ছে উন্নয়নমূলক। এটা তোমরা হচ্ছে খাতায় নোট করতে পারো যে সমাজকর্মের ত্রিমুখী ভূমিকা হচ্ছে তিনটি। ত্রিমুখী মানে কি? তিনটি। তাহলে ত্রিমুখী তিনটা কি কি? একটা হচ্ছে প্রতিরোধমূলক, দুই প্রতিকারমূলক, আর তিন হচ্ছে উন্নয়নমূলক। তাহলে এই জিনিসগুলো কি? প্রতিরোধমূলক, প্রতিরোধ মানে কি? সমস্যা তৈরি যেন না হতে পারে সেটা নিয়ে হচ্ছে কাজ করা এবং এটার একটা স্থায়ী সমাধান। তো এটা কিরকম? যে সমস্যা যেন তৈরি না হতে পারে। ধরো তোমার একটা জায়গায় কেটে গেছে, শরীরে একটা অংশ কেটে গেছে, হ্যাঁ, তো ওই কাটা অংশটা তুমি এমন ভাবে ট্রিটমেন্ট করলা যে ওটা যেন ওইখান থেকে সমাধান হয়ে যায় বা ওইখান থেকে সেটা একটা ভালো পর্যায়ে চলে আসে, ওই রোগটা যেন বড় না হয়। এটাই হচ্ছে কি? প্রতিরোধ। প্রতিরোধ। এরপর হচ্ছে প্রতিকারমূলক। প্রতিকারমূলক জিনিসটা কি? বিদ্যমান সমস্যার সমাধান। ধরো তোমার অলরেডি একটা রোগ আছে, হ্যাঁ, তো এই সমস্যাটা কিভাবে তুমি সমাধান করবা, কোন উপায়ে একটা সমাধান হবে, এই জিনিসগুলো যখন তুমি একটা পরিপূর্ণ পরিকল্পনা অনুযায়ী তুমি ধাপ দেখবে, তোমার এই জিনিসগুলো সমাধান করতে সুবিধা হবে। এই জিনিসটাই হচ্ছে প্রতিকারমূলক। তাহলে প্রতিরোধ আর প্রতিকার দুইটা কিন্তু ভিন্ন বিষয়। প্রতিরোধ হচ্ছে যেন ওইটা তৈরি না হতে পারে, মানে বড় নাই হইতে পারে, ওইটা যেখানে আছে ওই পর্যন্তই। আর প্রতিকারমূলক কি? এটা যে জিনিসটা অলরেডি সমস্যাটা আছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এটা হচ্ছে প্রতিকারমূলক। এরপর হচ্ছে উন্নয়নমূলক। উন্নয়নমূলক জিনিসটা কি? মানুষের সুপ্ত ক্ষমতা বিকাশ ঘটিয়ে স্থায়ী কল্যাণ সমাধান করা। তাহলে মানুষের সুপ্ত ক্ষমতা কি? মানুষের সুপ্ত ক্ষমতা হচ্ছে প্রতিটা মানুষের ভিতরে তার নিজস্ব কিছু গুণাবলী থাকে যেগুলো কি হিডেন ভাবে থাকে, সে এক্সপ্লোর করতে পারে না, বা একটা সময় যে এক্সপ্লোর করতে পারে বা কেউ একটু সাহায্য করলে সে জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে কি একজন সমাজকর্মী তাকে সাহায্য করে। তো এই জিনিসগুলো বিকাশ ঘটিয়ে তার জীবনে কি একটা সুফল আনা যায়। তো এটাই হচ্ছে উন্নয়নমূলক, যে একটা লোকের ধরে একটা সাহায্য করে তার একটা জীবনে সুফল আসলো বা তার একটা কল্যাণ হলো, এটাই তো তার জন্য উন্নয়নমূলক একটা কাজ, তাই না? এটাই হচ্ছে উন্নয়নমূলক। তাহলে সমাজকর্মের ত্রিমুখী ভূমিকাটা কি? প্রতিরোধমূলক, প্রতিকারমূলক এবং উন্নয়নমূলক, এই তিনটা বিষয়। এরপরে আমরা দেখব সমাজকর্ম একটি প্রায়োগিক বিজ্ঞান, বুঝিয়ে লেখো। তাহলে প্রায়োগিক বিজ্ঞান কি? সমাজকর্মটা একটু আগে আমরা যেটা বলেছিলাম যে প্রায়োগিক বিষয়টা কি, যেটা হচ্ছে বাস্তবে এটা প্রয়োগ করে একটা ফলাফল পাওয়া যায় বা বাস্তবে এটার ফলাফল রূপান্তর করা যায়। তো এটাই হচ্ছে প্রায়োগিক বিজ্ঞান। তাহলে বিজ্ঞান যেমন কেবল তাত্ত্বিক সূত্র আবিষ্কার করে, প্রায়োগিক বিজ্ঞান সেই সূত্রকে বাস্তবের জীবনে খাটায়। সমাজকর্মের নিজস্ব জ্ঞান দর্শনের পাশাপাশি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, বিভিন্ন শাস্ত্রে এটা পদ্ধতি মানুষকে বিচিত্রভাবে সমস্যা সমাধানে প্রয়োগ করে থাকে। তাহলে এই সমাজকর্ম এই জিনিসটা কি? এই প্রায়োগিক বিজ্ঞানটা হচ্ছে সামাজিক বিজ্ঞান, অর্থনৈতিক বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করে সে সমস্যার সমাধান করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে, তো প্রায়োগিক বিজ্ঞান তো বুঝতে পেরেছ। এরপর হচ্ছে সমাজকর্মের প্রতিরোধমূলক ভূমিকা কেন বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একটু আগে কি তিনটা জিনিস দেখছিলাম ত্রিমুখীতে, প্রতিরোধ, প্রতিকার এবং উন্নয়নমূলক, তাই না? কিন্তু এখানে কি বলছে? প্রতিরোধমূলক। প্রতিরোধমূলক ওই তিনটার মধ্যে থেকে প্রতিরোধমূলকটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ সমাজকর্মে। তো এটা কি? যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে তোমার যখন একটা রোগ হবে, হ্যাঁ,
এটা ধরো হওয়ার আগেই যদি তুমি এটার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করো, সেটা কিন্তু তোমার হইতে পারবে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়, মানে তোমার একটা জিনিস সমস্যা হবে এরপরে তুমি সমাধান করবা, এটার থেকে ভালো এটা না যে ধরো তোমার সমস্যাটা হওয়ার আগেই তুমি সেই জিনিসটা সেফ ভাবে চললা, তোমার এই জিনিসটা হইলই না, এটা বেশি ভালো না। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। কোনো সমস্যা যেমন মাদকাসক্তি বা যৌতুক প্রথা, ধরো একটা ছেলে মাদকাসক্ত হতে যাচ্ছে, সে কিন্তু এখনো হয় নাই, সে হওয়ার পরে কি তুমি সমাধান করবে, এটা কি বেশি বেটার হয়, নাকি সে ওই পথে যাওয়ার আগেই তাকে ওই পথ থেকে ফিরে আনা যায়, এটা বেশি ভালো হয়? এটা বেশি ভালো হয় না? এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এর জন্যই প্রতিরোধমূলকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ প্রতিকার এবং উন্নয়নমূলকের থেকে। এরপর আছে আমাদের সমাজকর্মে সাহায্যার্থী বলতে কাদের বোঝায়। আমরা এতক্ষণ কি সমাজকর্মে সমাজকর্মী সমাজকর্মী এটা শুনেছি। সমাজকর্মীর কাজটা কি, যারা হচ্ছে একজনকে সাহায্য করে বা তার কাছে সাহায্য চাইতে আসে, তারা হচ্ছে সমাজকর্মী। এখন যে সাহায্য চাইতে আসে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে সাহায্যার্থী। মানে যে হচ্ছে পেশেন্ট, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন ডাক্তারের কাছে কি পেশেন্ট যায়, সেরকম সমাজকর্মীর কাছে কারা যায়, সাহায্যার্থী, যাদের বিভিন্ন সমাধান প্রয়োজন সমস্যার জন্য বা সাহায্য প্রয়োজন। তাহলে সমাজকর্মের সাহায্যার্থী বা ক্লায়েন্ট বলতে এমন এক ব্যক্তি দল সমষ্টিকে বোঝায় যারা তীব্র সামাজিক অর্থনৈতিক মানসিক সমস্যায় জর্জরিত এবং নিজস্ব শক্তি বা সম্পদ নিয়ে সমাধান করতে অক্ষম। তো সাহায্যার্থীদের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের সমাধান কিন্তু তাদের অন্তর্নিহিত থাকে, মানে নিজেদের মধ্যেই থাকে, কিন্তু তারা কিভাবে প্রয়োগ করবে বা কিভাবে এটা সমাধান করবে তাদের এই বিষয়ে কোনো আইডিয়া থাকে না। তো একজন সমাজকর্মী কি করতে পারে, যে তার নিজের জ্ঞান, তার নিজের সম্পদ অর্থ ব্যবহার করে বা মানসিক শক্তি ব্যবহার করে নিজের জীবনের যে সমস্যাগুলো বা যে প্রতিরোধগুলো প্রয়োজন, এই জিনিসগুলো সে কিভাবে করতে পারবে, এটাই তাকে হচ্ছে শেখায়। তো এটাই হচ্ছে সমাজকর্মের সাহায্যার্থী। মূলত যারা সাহায্য চাইতে আসে একজন সমাজকর্মীর কাছে, তাদেরকে সাহায্যার্থী বলা হয়। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে সমাজকর্ম কেন একটি সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে সমাজকর্মে কি করে, একটি সমন্বিত মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে মানুষের জীবনের সমস্যাগুলো একটির সাথে আরেকটি কি জালের মতো জড়িত থাকে। মানুষের জীবনে কি একটা সমস্যা আরেকটা সমস্যার সাথে জড়িত থাকে। যেমন দারিদ্র থেকে কি হয়, পুষ্টিহীনতা, পুষ্টিহীনতা তারপর হচ্ছে সেখান থেকে কি হয়, বেকারত্ব। তাহলে দেখো একটা ফ্যামিলিতে যদি দারিদ্রতা থাকে, তা দারিদ্রতা থাকলে কি হবে, তারা হচ্ছে তাদের যে মৌলিক অধিকারগুলো এগুলো প্রয়োগ করতে পারবে না, তাদের মৌলিক যে নিড গুলো এগুলো তারা পূরণ করতে পারবে না। এরপরে কি হবে, তাদের হচ্ছে পুষ্টিহীনতা দেখা দিবে, তারা কারণ তারা হচ্ছে তাদের যে মৌলিক পুষ্টিগুলো প্রয়োজন তারা সেটা পরিপূর্ণ পাবে না। তো এটাই হচ্ছে দারিদ্র থেকে কি দেখা দেয়, পুষ্টিহীনতা দেখা দেয়। আবার সেখান থেকে কি দেখা দেয়, বেকারত্ব দেখা দেয়। তাহলে পুষ্টিহীনতা থেকে বেকারত্ব কিভাবে দেখা দেয়, এটা তোমরা বলতে পারো, সেটা কিভাবে দেখা দেয়। ধরো একটা ফ্যামিলিতে পুষ্টিহীনতায় ভুগতেছে মানুষ, হ্যাঁ, তো তারা কি করবে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পর তারা কি দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে গেলে কি তারা কি কর্মঠ করতে পারবে বা কাজ করতে পারবে, বা তাদের কেউ কি কাজে নেবে, কারণ তারা তো সেরকম শক্তি প্রয়োগ করতে পারবে না বা কর্মঠ জীবনযাপন করতে পারবে না, তারা দুর্বল হয়ে পড়বে। তো এক্ষেত্রে কি হবে, তখন বেকারত্ব দেখা দিবে, তাদের পরিবারে কেউ কোনো কাজ পাবে না। তো সমস্যাগুলো এভাবে শুরু হয় এবং শেষে যে একটা একটা ব্যাপক আকার ধারণ করে। তো ছোট থাকতে সমস্যাগুলো কি সমাধান প্রয়োজন, আর এই ছোট থেকে সমস্যাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এটাই হচ্ছে সমন্বিত মাধ্যম, যে ছোট একটা সমস্যা থেকে ওটা আরেকটু বড় হয়, এরপরে আরো বড় হয়, ধাপে ধাপে বড় হতেই থাকে। তো এটাই হচ্ছে সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করে। সমাজকর্ম কোনো সমস্যাকে আংশিক দেখে না, বরং বিভিন্ন সামাজিক বিজ্ঞান, বেসরকারি সরকারি সম্পদ, স্থানীয় জনসংখ্যাকে সমন্বিত করে পূর্ণাঙ্গ সমাধান দেয়। তো সমাজকর্মী সেক্ষেত্রে কি করে, সেখানে হচ্ছে সরকার কর্তৃক
এটা 4 হবে। হ্যাঁ, 7 নম্বর থেকে আবার সবাই সমাজকর্ম। আচ্ছা, তো আমরা আবার পড়ি সমাজকর্ম কেন একটি সমন্বিত মাধ্যম হিসাবে কাজ করে। তো সমন্বিত মাধ্যম জিনিসটা কি, যে একটা বিষয় থেকে আরেকটা বিষয় ট্রান্সফার হয়, সেটা থেকে আরেকটা বিষয় ট্রান্সফার হয়, এটা একটা সমন্বিত মাধ্যম, একটার সাথে আরেকটা যুক্ত থাকে। তো এটা কিভাবে কাজ করে, ধরো মানুষের জীবনে কি বিভিন্ন সমস্যা থাকে, ধরো দারিদ্রতা থেকে কি দেখা দেয়, পুষ্টিহীনতা দেখা দেয়, পুষ্টিহীনতা থেকে কি দেখা দেয়, বেকারত্ব দেখা দেয়। এখন পুষ্টিহীনতা থেকে বেকারত্ব কিভাবে আসে সেটা আমরা বলি। দেখো একটা ফ্যামিলিতে যদি ধরো দারিদ্র থাকে, তারা যদি পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে না পারে, তারা যদি কর্মঠ না হয়, সেক্ষেত্রে কি আস্তে আস্তে তারা কি পুষ্টিহীনতায় ভুগবে। পুষ্টিহীনতায় ভুগলে তারা কি হবে, দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে পড়লে তারা কি সঠিকভাবে পরিকল্পিতভাবে কোনো কাজ করতে পারবে না, কোনো চাকরি করতে পারবে না, বা ব্যবসা করতে পারবে না, বা শারীরিক পরিশ্রম করতে পারবে না। এর ফলে কি হবে, তাদের বেকারত্ব দেখা দেবে, তাদেরকেও কাজে নেবে না। এভাবেই কি সমস্যাগুলো বাড়তে থাকে। তো যেমন ছোট একটা বিষয় থেকে সমস্যাগুলো কি ধাপে ধাপে একটার জন্য আরেকটা হচ্ছে, এটাই হচ্ছে সমন্বিত মাধ্যম। সমন্বিত মাধ্যম মানে একটা থেকে আরেকটা যাওয়া। সেক্ষেত্রে সমাজকর্মী কি করে, সমাজকর্মী কোনো সমস্যাকে আংশিক ভাবে দেখে না, যে শুধু পুষ্টিহীনতা। আচ্ছা, কোন জায়গা থেকে কেটে গেছিল, 7 নম্বর থেকে? এখনো 4 নম্বর শুরু করবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা 7 নম্বরটা হচ্ছে সমাজকর্ম কেন একটি সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করে। তো সমন্বিত মাধ্যমটা কি, যে একটা থেকে আরেকটা কানেকশন, সেটা থেকে আরেকটার কানেকশন। এভাবে ধরো একটা সমস্যা, সেটা থেকে সমস্যাটা বড় হয়, আরেকটা বড় সমস্যা হলো, এটা থেকে আরেকটা বড় সমস্যা। যেমন কি পুষ্টিহীনতা থেকে কি দেখা দেয়, দারিদ্রতা দেখা দেয়, দারিদ্রতা থেকে বেকারত্ব দেখা দেয়। এভাবে হচ্ছে জিনিসটা কি কাজ করে, যে দারিদ্র থেকে পুষ্টিহীনতা, পুষ্টিহীনতা থেকে বেকারত্ব। যখন সে পুষ্টি পাবে না, তখন কি কি দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে পড়লে কি সে শারীরিক পরিশ্রম করতে পারবে না, বা কাজে মন দিতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, সে ব্যবসা করতে পারবে না, চাকরি করতে পারবে না, বা শারীরিক পরিশ্রম করেও টাকা উপার্জন করতে পারবে না। এভাবে সমস্যাগুলো কি বাড়তে থাকে, ছোট থেকে বড় হয়, একটা থেকে আরেকটা কানেকশন থাকে। তো সমাজকর্ম কি করে, এই সমস্যাগুলো আংশিক সমাধান করে না, যে এখানে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে, আমরা পুষ্টিহীনতার সমস্যার সমাধান করে দিলাম, এভাবে এটা কাজ করে না। এটা কি করে, পুষ্টিহীনতা সমাধান করবে, এরপর দারিদ্রতা সমাধান করবে, এরপর বেকারত্ব সমাধান করবে। এর ফলে তারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করে, তারা হচ্ছে সরকারি বেসরকারি যে সম্পদ থাকে এগুলো প্রয়োগের মাধ্যমে, এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থাকে, যেমন আমাদের দেশে কি যুব উন্নয়ন প্রতিষ্ঠান। এখানে এখানে কি করে, যে বেকার যুবকদের, বা হচ্ছে যারা ধরো কোনো স্কিলের অভাবে কোনো কাজ করতে পারতেছে না, বা কোনো ফ্রিতে স্কিল পাচ্ছে না, বা হচ্ছে টাকা দিয়ে স্কিল করার সামর্থ্য নাই, তারা হচ্ছে এখানে কি বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারে। এরপর তারা একটা প্রয়োগ করে, বা হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি করে ওইখান থেকে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে। এটি কি সরকারি বেসরকারি এভাবে কাজ করে। এছাড়া স্থানীয় জনশক্তিতে, মানে হচ্ছে আমাদের কি স্থানীয় বিভিন্ন এনজিও থাকে, এনজিও গুলা কি এদের জন্য কাজ করে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থাকে, তারাও এদের জন্য কাজ করে। এর ফলে কি হয়, যখন একটা সমাজের মানুষের উন্নয়ন হবে, ওই এলাকাটার কি উন্নয়ন হবে, মানুষ যখন ধরো ওই এলাকার সকলে কর্মঠ হবে, ওই এলাকাটা কি রূপ চেঞ্জ হয়ে যাবে। ফলাফল কি হবে, যখন সারা দেশে এরকম ঘটবে, তখন দেশটাই পরিবর্তন হয়ে যাবে। এভাবে হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। এরপর আমরা দেখব সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মের ভূমিকা। তো সামাজিক নীতিগুলা কি, সরকার জনগণের কল্যাণে যে নীতিগুলো পরিকল্পনা করে থাকে, যেমন শিশু নীতি বা নারী উন্নয়ন নীতি। তো সরকার কি শিশুদের জন্য এবং নারীদের জন্য বিভিন্ন ধরনের নীতি বা হচ্ছে নির্ধারক গ্রহণ করে থাকে, বা স্টেপ নেয়। তো এইখানে কি করে তারা, তারা কেবল কাগজে কলমে লাভ হয় না। সমাজকর্মীরা মাঠ পর্যায়ে তাদের পেশাগত পদ্ধতি, সামাজিক প্রশাসন, জনসচেতনতা তৈরির মাধ্যমে নীতিগুলো সামাজিক
সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়ে বাস্তব রূপ দেয়। তো সরকার কি করে, সরকার ধরো শিশুদের জন্য, নারীদের জন্য বা বেকার যুবকদের জন্য, বয়স্কদের জন্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করে থাকে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করে। এগুলা কি কাগজে কলমে থাকে, এগুলা কিন্তু বাস্তবিক রূপ খুব কমই ঘটে। কিন্তু একজন সমাজকর্মী কি করে, এই জিনিসগুলো বাস্তবিক রূপ দেয়। তারা হচ্ছে সরকারের পক্ষ থেকে আসে বা বিভিন্ন এনজিওর মাধ্যমে এসে বা বিভিন্ন সময় দেখা যায় কি স্থানীয় সরকার যেমন উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন, তাদের পক্ষ থেকে সমাজকর্মীরা বিভিন্ন এলাকা বা উপজেলার যে জিনিসগুলো প্রয়োজন বা যে সমাজের যে সমস্যাগুলো সমাধান প্রয়োজন, এই সমস্যাগুলো তারা বের করে নিয়ে আসে, তারা একটা ফাইল রেডি করে, এরপর এরা প্রায়োগিকভাবে এই জিনিসগুলো হাতে কলমে সমস্যাগুলো সমাধান করে থাকে। যে এই সমস্যার সমাধানের জন্য এই পরিকল্পনাগুলো প্রয়োজন বা এই উপকরণগুলো প্রয়োজন, এটা দেওয়ার মাধ্যমে সমস্যাটা সমাধান হয়। আর এটা একদম রুট লেভেল থেকে করা হয়ে থাকে, স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্তরে। তো এভাবে হচ্ছে এটা কাজ করে যে সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মের ভূমিকা। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে একটা সৃজনশীল। আচ্ছা, আমাদের হচ্ছে সৃজনশীলের জন্য আমরা যে টপিকটা পড়েছিলাম একটু আগে, সেটা কিন্তু আমাদের বোঝানো শেষ। এরপর আমরা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর একদম বিশ্লেষণ করে পড়লাম, এটাও হচ্ছে আমাদের শেষ। এখন একটু তোমরা ডান লিখে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। এরপরে আমরা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব একটা সৃজনশীল, ঠিক আছে? তো আমাকে একটু তোমরা জানাও ডান লিখে, এর বাইরে কোনো কমেন্ট করবে না। নাফিজা আক্তার, ক্লাস কখন শেষ হবে? এই তো ক্লাস আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে আপু। মেহেদি, বুঝছি ভাইয়া। নাফিজা ডান, ঠিক আছে। আচ্ছা, জিসা তালুকদার ডান। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন সৃজনশীলে চলে যাচ্ছি। তাহলে আমাদের সৃজনশীলটা কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে আমি পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা ওখানেই পেয়ে যাবে। সো এখন কষ্ট করে লেখার প্রয়োজন নেই, ওখান থেকে তোমরা লিখে হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবে। আমি একটু পর তোমাদের হোমওয়ার্ক কিভাবে জমা দিবা সেটা বলে দিচ্ছি। তো এখানে আমরা উদ্দীপকটা প্রথমে পড়ি। এখানে আছে জনাব ক ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিভাগে পড়েন যেখানে সমাজের কাঠামো, মানুষের আচরণ এবং সামাজিক সমস্যার সৃষ্টির কারণ নিয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়। অন্যদিকে তার বন্ধু জনাব খ এমন একটি বিষয় নিয়ে পড়াশোনা করেন যার মাধ্যমে তিনি জনাব ক এর পাঠিত বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে মানুষের সমস্যা সমাধানে সরাসরি কাজ করে। তো উদ্দীপকটা তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু আমরা যে সৃজনশীলের জন্য যে টপিক গুলো পড়েছি সেই টপিক থেকে কিন্তু এই উদ্দীপকটা দেওয়া। তো যারা মনে করো টপিকটা বুঝতে পেরেছো তারা ইজিলি এই জিনিসটা ধরতে পারবে, একদম পানির মতো সহজ। আর তোমাদের যদি প্রথম অধ্যায় থেকে হচ্ছে কোনো সৃজনশীল আসে, সমাজকর্মের পরিধি, প্রকৃতির বৈশিষ্ট্য, তো এই ধরনের সৃজনশীল তোমাদের আসবে। আর এটা পড়লেই তোমাদের জন্য এনাফ, এই টপিক গুলো পড়লে। সো এই উদ্দীপকটা তো বুঝতে পারলাম। এখন ক নাম্বারে কি প্রশ্ন দেওয়া আছে, NASW এর পূর্ণরূপ কি? NASW এটা কিন্তু আমি তোমাদের খাতা কলমে লিখতে বলেছিলাম এবং আমি কিন্তু তোমাদের কয়েকবার ফুল মিনিংটা বলেও দিয়েছিলাম। আরেকবার আমি বলে দিচ্ছি, NASW এর ফুল মিনিংটা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার্স। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, সরি ওয়েলফেয়ার হবে না, ওয়ার্কার্স হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। এরপরে খ নাম্বারে কি আছে, সমাজকর্মকে সক্ষমকারী পেশা বলা হয় কেন? এটাও কিন্তু আমরা একটু আগে পড়েছি যে সমাজকর্মকে সক্ষমকারী পেশা বলা হয় কেন। সক্ষমকারী বিষয়টা কি, যে তার সমস্যাটা সে যেন নিজেই সমাধান করতে পারে, পরবর্তীতে তাকে একবার বুঝিয়ে দিলে, বলে দিলে, সমস্যার সমাধান করে দিলে এরপরে যত সমস্যা আসুক, যেভাবে আসুক, সে নিজেরটা নিজেই সমাধান করতে পারবে বিভিন্ন ভাবে। তো এটাই হচ্ছে সক্ষমকারী পেশা, যে নিজেরটা যে নিজেই করতে পারে, সক্ষম। এটা হচ্ছে খ নাম্বার। তো ক নাম্বারের প্রশ্নটা তোমরা তো এক লাইনে লিখবা, ক এটা হচ্ছে 1 মার্ক। আর খ নাম্বারের প্রশ্ন উত্তরটা কি লিখবা, যে সক্ষমকারী পেশা বলা হয় কেন। প্রথমে তোমরা 2 লাইনে প্রথম প্যারাতে হচ্ছে কাকে বলে এটা শুধু লিখবা, লেখার পর দ্বিতীয় অংশে হচ্ছে এটা একটু ব্যাখ্যা করবা, সামান্য 3 থেকে 4 বা 5 লাইন, ঠিক আছে? তো খ নাম্বার প্রশ্ন তোমাদের 2 মার্ক, 2 মার্কের জন্য তোমাদের এই প্রশ্নের উত্তর 2টা প্যারায় লিখতে হবে, ছোট ছোট 2টা প্যারায়। প্রথমটাই হচ্ছে কাকে বলে সেটা লিখবা সংজ্ঞাটা, আর দ্বিতীয় অংশ হচ্ছে একটুখানি ব্যাখ্যা করে দিবা। এরপর আমরা দেখবো গ নাম্বার। গ নাম্বারটাই কি, উদ্দীপকের জনাব ক এর পাঠিত বিষয়টির সাথে সমাজকর্মের কোন বিষয় মিল রয়েছে ব্যাখ্যা করো।
এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে বেশ অনেকবার ব্যাখ্যা করেছি যে সমাজকর্মের সাথে কিসের মিল রয়েছে এবং কেমন মিল রয়েছে। তো এখানে সেটাই বলা হয়েছে যে জনাব ক তার পাঠিত বিষয়ের সাথে সমাজকর্মের কোন অংশে মিল রয়েছে। তো তোমরা যারা হচ্ছে ক্লাসটা বুঝেছো বা আমার টপিক গুলো বুঝেছো, তারা কিন্তু এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। আর গতে হচ্ছে তোমাদের 3 মার্ক। এই 3 মার্কের জন্য তোমাদের কিভাবে লিখতে হবে, এখানে তোমাদের 3টা প্যারা থাকবে। প্রথম প্যারাতে কি লিখতে হবে, যে এটা সংজ্ঞাটা, যে কোন বিষয়ের সাথে মিল, সেটা তোমরা এক লাইনে লিখবা। এরপর দ্বিতীয় অংশে কিছুটা লিখবা, তৃতীয় অংশে এটা বিশ্লেষণ করবা। ঠিক আছে, তাহলে 3 মার্কের জন্য তোমাদের এখানে 3টা অংশ হবে। এরপরে ঘ নাম্বারে কি জনাব ক এবং জনাব খ এর কাজের ক্ষেত্রে ভিন্ন হলেও তারা একে অপরের পরিপূরক। সমাজ বিজ্ঞান ও সমাজকর্মের আলোকে উক্তিটি মূল্যায়ন করো। তাহলে জনাব ক এবং জনাব খ তারা দুইজন যে বিষয় কাজ করে বা পড়াশোনা করে, তাদের বিষয়টা আলাদা হলেও আলটিমেটলি তারা যে জিনিসটা নিয়ে কাজ করে বা তাদের লক্ষ্য যেটা, সেটা কিন্তু এক জায়গায় এসে মিল বন্ধন হয় বা তাদের লক্ষ্য কিন্তু একটাই। তো সেই লক্ষ্যটা কি, সেটা কিন্তু একটু আগে আমরা পড়েছি। আর তোমাদের একটা হিন্টস দিয়ে দেই যে তোমাদের এই সৃজনশীলটার মধ্যেই কিন্তু এই সৃজনশীল উত্তরটা আছে, যে এই সৃজনশীল মেইন কি বোঝাইতে চাচ্ছে, এটা কিন্তু এই সৃজনশীলটার মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু এই জিনিসটা ধরে ফেলতে পারবে খুব ইজিলি, আর যারা বোঝা নাই তারা কিন্তু আর ধরতে পারবে না। ঠিক আছে, তো ঘ বিভাগটা তোমরা কিভাবে লিখবা, এটাতে তোমাদের 4 মার্ক থাকবে। 4 মার্কের জন্য এখানে তোমাদের 4টা প্যারা থাকবে। ঠিক আছে, তো এই প্যারা অনুসারে তোমরা লিখবা। ক বিভাগের জন্য 1 লাইন, খ বিভাগের জন্য 2টা প্যারা, গ বিভাগের জন্য 3টা প্যারা এবং ঘ বিভাগের জন্য 4টা প্যারা থাকবে। এই একটা সৃজনশীল তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্কটা লেখার তোমাদের নিয়মটা কি থাকবে, প্রথমে তোমার নাম লিখবা, এরপর তোমার কলেজের নামটা লিখবা, কলেজের নাম লেখার পর প্রথম ক্লাস সমাজকর্ম, এরপরে তুমি এই সৃজনশীলটা তোমার খাতায় লিখে, কেউ এআই ব্যবহার করবে না, খাতায় লিখে সেটা ছবি তুলে পোস্ট করবা। আর ক্যাপশনে তোমার নাম, তোমার কলেজের নাম এবং সমাজকর্ম প্রথম ক্লাস প্রথম অধ্যায় এটা লিখে পোস্ট করবা। আমি হোমওয়ার্কটা দেখবো, আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে এই পিডিএফটা দিব। আর সেই সাথে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অধ্যায় প্রথম অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা পিডিএফ ফাইল সাথে দিয়ে দিব। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়লেই ক বিভাগের জন্য তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না, এইটুকু এনাফ। ঠিক আছে, তো ক বিভাগ প্রশ্নের জন্য আমি পিডিএফ দেবো, এটা এনাফ। খ বিভাগ তোমাদের অনুধাবন বেশ কিছু আমি পড়িয়ে দিলাম, এটা এনাফ। হ্যাঁ, এর বাইরে কিছু আসবে না। আর সৃজনশীলের জন্য যে টপিকটা তোমাদের পড়ানো হইলো, এই টপিকগুলো জাস্ট তুমি ফলো করলেই প্রথম অধ্যায় আর কোনো সমস্যাই থাকবে না। একটা সৃজনশীল আসবে ইনশাল্লাহ, এটা থেকে কভার হয়ে যাবে। এখান থেকে তুমি 12 থেকে 13 মার্ক পাবা এমসিকিউ সহ। ঠিক আছে, তো ক্লাস আমাদের প্রায় শেষের দিকে, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এরপরে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। মেহেদি, হ্যাঁ আপু, ঘ বিভাগ হচ্ছে 4 প্যারায় লিখতে হবে, কারণ 4 নম্বরের জন্য 4 প্যারা। আর হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, আচ্ছা সবাই তোমরা ডান লিখছো, বাই দিচ্ছ। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নেই, তাহলে ইনশাল্লাহ আমরা এখন ক্লাসটা শেষ করতে পারি। আচ্ছা, আমার নাম হচ্ছে অদ্রি ইসলাম সাম্য। এমসিকিউ তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ। আগে হচ্ছে তুমি হোমওয়ার্ক গুলো তোমরা জমা দাও, জ্ঞানমূলক গুলো পড়ো, এরপর তোমাদের এমসিকিউ দেওয়া হবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।